ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরপিএফ এসআই ও কনস্টেবল পরীক্ষা 2024-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো সবই কিন্তু বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় এসেছে। এইরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে শুদ্ধি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন, শুদ্ধি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শুদ্ধি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। কত সালে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? 1875 সালে। কোথায় আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? বোম্বে। তৎকালীন বোম্বেতে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এবং এই স্বামী দয়ানন্দ সরস্বতীর একটা উক্তি খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে তিনি বলেছিলেন বৈদিক শাস্ত্রে ফিরে যাও, বৈদিক শাস্ত্রে ফিরে যাও, গো ব্যাক টু দ্য বেদাস, গো ব্যাক টু দ্য বেদাস, অর্থাৎ বৈদিক শাস্ত্রে ফিরে যাও। এই উক্তিটা এই কথাটি কে বলেছিলেন? এটি বলেছিলেন এই স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট, ভারতের গণপরিষদের ধারণা প্রথম কে দিয়েছিলেন? ভারতের যে গণপরিষদ, সেই গণপরিষদের ধারণা প্রথম কে দিয়েছিলেন? প্রথম ধারণা দিয়েছিলেন এমএন রয়। এমএন রয় গণপরিষদের প্রথম ধারণা দিয়েছিলেন। গণপরিষদের যে প্রথম অধিবেশন, সেটা হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। গণপরিষদের প্রথম অধিবেশন, এবং প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। এবং গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি। ডক্টর সচিদানন্দ ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। গণপরিষদের শেষ অধিবেশন যেটা হয়েছিল সেটা হলো 1950 সালের 24শে জানুয়ারি। গণপরিষদ গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী গণপরিষদ গঠিত হয়েছিল। ভারতের আয়তন পাকিস্তানের আয়তনের ড্যাশ গুণ। ভারতের যে আয়তন, সেটা পাকিস্তানের আয়তনের কত গুণ? পাকিস্তানের আয়তনের 4 গুণ। অপশন বি রাইট অ্যান্সার, 4 গুণ। মাসাই উপজাতি নিম্নের কোন দেশের সাথে সম্পর্কিত? মাসাই উপজাতি নিম্নের কোন দেশের সাথে সম্পর্কিত? দেখো, মাসাই উপজাতি কেনিয়া দেশের সাথে সম্পর্কিত। কেনিয়া, অপশন ডি রাইট অ্যান্সার। কোন বছর ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল? কোন বছর ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল? দেখো, মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল 1976 সাল। 1976 সাল, অপশন সি রাইট অ্যান্সার। মৌলিক কর্তব্য, সংবিধান যখন আমাদের লাগু হয় তখন কিন্তু ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য ছিল না। তো পরে, অর্থাৎ 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে 10টি মৌলিক কর্তব্যকে সংবিধানে অ্যাড করা হয়। 10টি মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয় 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরে, অর্থাৎ 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও একটা মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত? 11টি। মৌলিক কর্তব্যের যে ধারণা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? রাশিয়া থেকে নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য সংবিধানের কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? 51A আর্টিকেলে আছে। কত নম্বর পার্টে উল্লেখ আছে? পার্ট 4A-তে উল্লেখ আছে। এই যে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল কোন কমিটির সুপারিশে? সেক্ষেত্রে হবে সর্নসিং কমিটির সুপারিশে। সর্নসিং কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়। আচ্ছা, প্রথম যখন 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে 10টি মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আর 86তম সংবিধান সংশোধনী যখন হয়েছিল 2002 সাল, তখন আরও একটা যখন মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়, তখন অর্থাৎ এই 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। নেক্সট, ভারতীয় হকি টিম শেষ কবে অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিল? ভারতীয় হকি টিম শেষ কবে, অর্থাৎ কোন অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিল? শেষ যে অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিল সেটা হলো 1980 সাল। 1980 সালে ভারত শেষবারের মতো
এতে অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জিতেছিল। ওকে, এছাড়া যদি বলা হয় প্রথমবার কত সালে হকি অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিল, সেক্ষেত্রে হবে প্রথমবার জিতেছিল 1928 সালে। 1928 সালে প্রথম, এবং লাস্ট 1980 সাল। 1980 সালেই হকি টিম অলিম্পিকে শেষবারের মতো গোল্ড মেডেল জিতেছে। এরপর এখনও পর্যন্ত আর গোল্ড মেডেল পায়নি। নেক্সট, প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখককে। প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখককে। এই বইটির লেখক হলেন E.M. ফস্টার। E.M. ফস্টার হলেন এই বইটির লেখক। অপশন সি রাইট অ্যান্সার। প্ল্যান হলিডে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে ঘোষণা করা হয়েছিল? প্ল্যান হলিডে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে ঘোষণা করা হয়েছিল? দেখো, প্ল্যান হলিডে ঘোষণা করা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর। প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার সময়কাল ছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1956 থেকে 1961 সাল পর্যন্ত, এবং তৃতীয় অর্থাৎ থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1961 থেকে 1966 সাল পর্যন্ত। তা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হওয়ার পর অর্থাৎ 1966 সালের পরে প্ল্যান হলিডে ঘোষণা করা হয়। প্ল্যান হলিডে, তাহলে অপশন সি রাইট অ্যান্সার। ভারতের মোট কয়টি রাজ্যের উপকূল রেখা আছে? ভারতের মোট কয়টি রাজ্যের উপকূল রেখা আছে? দেখো, ভারতের মোট 9টি রাজ্যের উপকূল রেখা আছে। অপশন সি রাইট অ্যান্সার। 9টি রাজ্য, সেগুলো কি কি? দেখো, গুজরাট উপকূল রেখা আছে, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, তারপর কর্ণাটক, তারপর কেরালা, তামিলনাড়ু, তারপর উড়িষ্যা আছে, এবং উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল। তাহলে মোট কতগুলি হয়েছে? 9টা। এই 9টি রাজ্যের সাথে উপকূল রেখা আছে। ওকে, নেক্সট। সিরাজউদ্দৌলা ও কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। সিরাজউদ্দৌলা ও কোম্পানির মধ্যে যে আলীনগরের সন্ধি সেটা স্বাক্ষরিত হয়েছিল কত সালে? এটা স্বাক্ষরিত হয়েছিল 1757 সাল। 1757 সালে স্বাক্ষরিত হয়েছিল। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে অর্থ কমিশনের বিধান রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে অর্থ কমিশনের বিধান রয়েছে? এটা রয়েছে 280 নম্বর আর্টিকেল বা 280 নম্বর অনুচ্ছেদে অর্থ কমিশনের বিধান রয়েছে। অর্থ কমিশনে মোট কতজন সদস্য থাকেন? 5 জন। এর মধ্যে একজন থাকেন চেয়ারম্যান। ওকে, তাহলে এর যে গঠন, তাহলে 1+4 মানে একজন হলেন চেয়ারম্যান এবং 4 জন আরও সদস্য। তাই অর্থ কমিশনের বিধান রয়েছে 280 নম্বর আর্টিকেলে। পর্তুগিজরা প্রথম কোথায় ভারতে পৌঁছেছিল? পর্তুগিজরা প্রথম কোথায় ভারতে পৌঁছেছিল? ভারতে প্রথম পৌঁছেছিল কালিকট বন্দরে পৌঁছেছিল। অপশন এ রাইট অ্যান্সার। তিস্তা কোন নদীর উপনদী? তিস্তা কোন নদীর উপনদী? দেখো, তিস্তা হলো ব্রহ্মপুত্র নদীর উপনদী। ব্রহ্মপুত্র, অপশন ডি রাইট অ্যান্সার। এছাড়া যদি বলে তিস্তার একটা উপনদীর নাম, সেক্ষেত্রে হবে রঙ্গিত। রঙ্গিত হলো তিস্তা নদীর উপনদী। এটা RPF SI-এরই বিগত বছরের প্রশ্ন ছিল যে তিস্তা নদীর রঙ্গিত কোন নদীর উপনদী এই টাইপের। ওকে, নেক্সট। ভারতীয় সংবিধানের 10ম তফসিল কিসের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের যে 10ম তফসিল সেটা কিসের সাথে সম্পর্কিত? সেটা দলত্যাগ বিরোধী আইন। দলত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন ল, এর সাথে সম্পর্কিত 10ম তফসিল। দেখো, অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধানের 10ম তফসিলে অ্যাড করা হয়েছিল কত সালে? 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 52তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল 1985 সালে। তো 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের 10ম তফসিলে দলত্যাগ বিরোধী আইন অ্যাড করা হয়। এবং এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। রাজীব গান্ধী ছিলেন এই সময় ভারতের প্রধানমন্ত্রী। লাম্বাডি লোকনৃত্য ভারতের কোন রাজ্যের? লাম্বাডি যে লোকনৃত্য সেটা ভারতের কোন রাজ্যের? এটা হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য হলো লাম্বাডি। কোন রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড প্রযোজ্য? অর্থাৎ কোন রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড প্রযোজ্য লাগু আছে? তো ভারতের এই মুহূর্তে গোয়াতে ইউনিফর্ম সিভিল কোড লাগু আছে। এছাড়া উত্তরাখণ্ডেও লাগু হতে চলেছে এই টাইপের, লাগু হতে চলেছে উত্তরাখণ্ডেও। তা ভারতের কোন রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড প্রযোজ্য আছে? গোয়া, অপশন বি রাইট অ্যান্সার। ইউনিফর্ম সিভিল কোড যেটা সংবিধানের কত নম্বর আর্টিকেল উল্লেখ আছে? সেটা 44 নম্বর আর্টিকেলে উল্লেখ আছে। 44 নম্বর আর্টিকেলে উল্লেখ আছে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি।
নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের 3 বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন? নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের 3 বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন? তিনি হলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি এখনও জাতীয় কংগ্রেসের 3 বার সভাপতি নির্বাচিত হয়েছেন। সেগুলো হলো 1 নম্বর, প্রথমবার সভাপতি নির্বাচিত ছিলেন 1886, 1886-তে প্রথমবার, দ্বিতীয়বার 1893 এবং তৃতীয়বার 1906। এই 3 বছর তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তাহলে অপশন এ রাইট অ্যান্সার। স্প্রিং তোলা নিম্নলিখিত কোন নীতিতে কাজ করে? স্প্রিং তোলা নিম্নলিখিত কোন নীতিতে কাজ করে? এটা করে হুকের সূত্র। হুকের সূত্রের উপর কাজ করে স্প্রিং তোলা। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি কনসোলিডেটেড ফান্ড এর সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি কনসোলিডেটেড ফান্ড এর সাথে সম্পর্কিত? এটা 266 নাম্বার আর্টিকেলটি এই কনসোলিডেটেড ফান্ড বা সঞ্চিত তহবিলের সাথে সম্পর্কিত। নেক্সট, কোনটি অস্থায়ী কণা? কোনটি অস্থায়ী কণা? নিম্নের মধ্যে কোনটি অস্থায়ী কণা? এটা হলো নিউট্রন। নিউট্রন অস্থায়ী কণা, অপশন ডি রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি হাইকোর্টকে রিট জারি করার অনুমতি দেয়? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি হাইকোর্টকে রিট জারি করার অনুমতি দিয়েছে? এটা দিয়েছে 226 নাম্বার আর্টিকেল অনুসারে হাইকোর্ট রিট জারি করতে পারে, আর সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে 32 নাম্বার আর্টিকেল অনুসারে। 32 নাম্বার আর্টিকেল অনুসারে। তাহলে অপশন এ রাইট অ্যান্সার। থাইমাস গ্রন্থি কোন হরমোন ক্ষরণ করে? থাইমাস গ্রন্থি কোন হরমোন ক্ষরণ করে? দেখো, থাইমাস গ্রন্থি থেকে যে হরমোনটি নিঃসৃত হয় সেটা হলো থাইমোসিন। থাইমোসিন, অপশন বি রাইট অ্যান্সার। থাইমোসিন মানে হরমোন নিঃসৃত হয়। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে যে যুগ্ম তালিকা কনকারেন্ট লিস্ট সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে, অপশন সি রাইট অ্যান্সার। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকার ধারণা। এছাড়া আমাদের যে প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল সেটা নেওয়া হয়েছে যেমন আমেরিকা থেকে, কিন্তু সেই প্রিয়াম্বেলের ভাষা বা প্রস্তাবনার যে ভাষা সেটা কিন্তু নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। নিম্নলিখিত কোন খেলায় একটি বিশেষ ধরনের বোলিংয়ের নাম ইয়র্কার? ইয়র্কার বোলিং বল, যারা ক্রিকেট দেখো তারা সকলেই জানো যে এক ধরনের বল, সেটা হলো ইয়র্কার বল। এটা ক্রিকেটের সাথে সম্পর্কিত, অপশন বি রাইট অ্যান্সার, ক্রিকেট। স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? প্রথম বিদেশ মন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, অপশন এ রাইট অ্যান্সার। স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। এছাড়া জন মাথাই ছিলেন প্রথম স্বাধীন ভারতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী। রেল ও পরিবহন মন্ত্রী ছিলেন জন মাথাই। ওকে, নেক্সট। কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন? কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন? তিনি হলেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ছিলেন সভাপতি, অপশন বি রাইট অ্যান্সার। কোন ভারতীয় শাসক আধুনিক পদ্ধতি অনুযায়ী বিভিন্ন দেশে দূতাবাস স্থাপন করেছিলেন? এটা করেছিলেন টিপু সুলতান। টিপু সুলতান বিভিন্ন দেশে দূতাবাস স্থাপন করেছিলেন। কার রাজত্বকালে মুঘল সাম্রাজ্য দক্ষিণ ভারতে তামিল রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল? কার রাজত্বকালে মুঘল সাম্রাজ্য দক্ষিণ ভারতে তামিল রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল? এটা ছিল ঔরঙ্গজেবের রাজত্বকালে, অপশন সি রাইট অ্যান্সার, ঔরঙ্গজেবের রাজত্বকালে। কোন রাজ্যটি বর্তমান বিহারের গয়া ও পাটনা জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? কোন রাজ্যটি বর্তমান বিহারের যে গয়া ও পাটনা জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? এটা গড়েছিল মগধ। মগধ রাজ্যটি বর্তমানে যেটা গয়া ও পাটনা জেলা তাকে কেন্দ্র করে গড়েছিল, অপশন বি রাইট অ্যান্সার। নিচের কোনটি সর্বোচ্চ কম্পাঙ্কযুক্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ? নিচের কোনটি সর্বোচ্চ কম্পাঙ্কযুক্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ? দেখো, এগুলোর মধ্যে সবচেয়ে সর্বোচ্চ কম্পাঙ্কযুক্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো গামা রশ্মি, অপশন ডি রাইট অ্যান্সার, গামা রশ্মি। তো এই ছিল বিভিন্ন পরীক্ষার বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাই যে পর্যন্তই, ওকে, বাই।